সব হতে আপন 12 অধ্যায় প্রথম অংশ। মানুষ আর কত খেলা জানে, প্রকৃতির খেলার অন্ত দেখি না। এই আশ্রমের মাটিতে আকাশে, গাছের তলায় শুকনো পাতার ভিড় জমে থাকে। কালবৈশাখীর হাওয়া ছুটে আসে, শুকনো পাতার দল ছোটে তার সঙ্গে। কে আগে যাবে হুড়োহুড়ি পড়ে যায়। দু চারটে ঘূর্ণি হাওয়া আবার তাদের নিয়ে উপরে তুলে ছুঁড়ে ফেলে দেয়। পাতাগুলি দিগ্ভ্রান্ত হয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে। দিনে দিনে দেখি খেলা, হঠাৎ চমকে উঠি। শিরীষ গাছগুলির মাথায় যেন হালকা সবুজের তুষার পড়ে আছে। এই তো দেখলাম একটি দুটি ফুল ফুটতে আরম্ভ করেছে। পলক ফেলতে না ফেলতে গাছ ছাপিয়ে তারা ফুটে উঠল সকলে। নন্দদা বলতেন, এরা ঠিক সময়েই আসে, এদের সময়ের ব্যতিক্রম হয় না। মানুষ পারে না এদের সঙ্গে। মানুষ প্রস্তুত হতে হতেই সময় পার করে ফেলে। শিরীষ, কুরুচি, কাঞ্চন, গুলঞ্চ এরা আগেও ছিল, তবে সংখ্যায় এখন বেশি। পাতা ঝরা গুলঞ্চের গাছে গাছে ফুলের বাহার উপচে উঠছে। লাল কাঁকড়ের উপর ছড়িয়ে পড়েছে কত। কাঠটগর অবহেলা করে একে অন্যত্র, এর সৌরভ নেই বলে। আমাদের এখানে এর কত আদর, কি শুভ্র এর রং। গুরুদেব একবার বলেছিলেন, একে কাঠটগর না বলে বলা উচিত মহাশ্বেতা। এই টগর যখন ফুটে থাকে গাছে, যখন তলার সবুজ ঘাসের ওপর বিছিয়ে থাকে শুভ্র তারাগুলি, কি সুন্দর কি সুন্দর। সেবার বসন্তোৎসবে আমবাগানে সাদা মাটি দিয়ে লেপা জায়গার একধারে বেদি। বেদি ঘিরে আলপনা দেওয়া হয়েছে আগের দিন বিকেলে। সাদা মাটির আঙিনার উপরে আলপনার শুভ্রতা যেন হেসে হেসে উঠছে। নন্দদা খুব বেশি দেখে। ভোর আবার এসেছেন। উৎসব শুরু হবার আগে বেদির উপরে আসন বিছোতে। গুরুদেব বসবেন তাতে। দেখি আলপনা, আঙিনা, বেদি ছেয়ে হলুদ রঙের পাকা আম পাতা পড়ে আছে একরাশি। রাত্রে হাওয়া দিয়েছিল জোরে কয়েকবার। পাকা পাতাগুলি তুলে ফেলতে যাব। নন্দদা বললেন, থাক থাক, তুলো না। এও যে এই উৎসবের অঙ্গ, আলপনার বাহার, এমনিই থাক। সেদিন দেখলাম উল্টে পাল্টে পড়ে থাকা পাতার কি সৌন্দর্য। তারপর থেকে আশায় থাকতাম, উৎসবের আলপনার উপরে গাছ মুকুল ছড়াক, পাতা ছড়াক, তারাও হাত লাগাক। শুধু কি মানুষই উৎসব করে? মানুষ কতটুকু করে। গাছ ডাল ভরা ফুল দেয়, নব কিশলয় দেয়, নানা সুরভি ঢেলে মানুষের মন নাড়া দেয়। তবে তো মানুষ সামগ্রী সংগ্রহ করে উৎসব করতে বসে। লোকে বলে শান্তিনিকেতন আর আগের শান্তিনিকেতন নেই, বদলে গেছে। মানুষ যা করে তা বদলায়। কিন্তু যখন পশ্চিম আকাশ আবিরে মাখামাখি হয়, মেঘের ধারে ধারে আলো সোনা দিয়ে রেখা আঁকে, বৃষ্টিতে ভেজা লাল কাঁকড় যখন সে আলোয় খিলখিল হাসে, সেই মাটিতে গড়াগড়ি দিয়ে মনের দেহ কতবার রাঙিয়ে তুলেছি, এখনো তুলি। এর তো আর বদল হয় না কখনো। আকন্দের ছড়াছড়ি এখানে, অনাদরের গাছ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে ফুল নিয়ে। আশ্রমে যখন ফুলের অভাব ঘটে, প্রখর রৌদ্রে তাপে সব যায় শুকিয়ে, উৎসব অনুষ্ঠান হবে, মালার দরকার, তখন এই আকন্দই একমাত্র ভরসা। হালকা বেগুনি রঙের ডেকোরেটিভ ফুল, এ ফুল যেন তৈরি হয়েই আছে মালায় গাঁথার জন্য। একে সাজিয়ে গুছিয়ে নিতে হয় না, সুতোয় গাঁথলেই হলো। এমন সুন্দর মালা আর কোনো ফুলে হয় না বড়। সুধীরা বৌদি এই আকন্দ ফুল দিয়ে অতি সুন্দর ফুলের গহনা তৈরি করতেন। ফুলশয্যার রাতে কনে বউ তার তৈরি ফুলের গহনা দিয়েই সাজতো এখানে বরাবর।
দিদির ফুলশয্যায় সুধীরা বৌদি আকন্দের যে গহনা বানিয়ে দিয়েছিলেন, দিদি পরে তা কাগজের পাটে পাটে যত্নে তুলে রেখে দিয়েছেন। সে আজ 50 বছর আগের কথা। আশ্রমের মেয়েদের নিত্যকার সাহায্য ছিল আশ্রমের ফুল দিয়েই। বাবলা ফুল, রঞ্জন ফুল কানে দিয়ে কান পাশা তুচ্ছ করেছি। পদ্ম ফুলের ভিতরের ঝালর দেওয়া হলুদ বীজটা ঢেঁড়ি ঝুমকোর মতো ঝুলত দুকানে। কেয়ার পাপড়ি পাট করে নন্দদা একদিন দিলেন যমুনাকে খোঁপায় পড়তে। কালো চুলে দেখালো যেন হাতির দাঁতের গহনাটি। ঘাসের বালা, বীজের মালা, আমাদের অভাব ছিল কিসের? সেসব দিন মনে পড়ে আজও, যেন এই বয়সে মনে মনে শাল ফুলের গুচ্ছ খোপায় গুজে নেচে নেচে ঘুরে বেড়ায় আশ্রমে। বলি, এই তো এখানে এই শালবিথির তলাই তো ছিল সেই লম্বা দোচালা ঘর। সেই প্রথমবার এসে দেখেছিলাম। সেই যখন ছাত্ররা ব্রহ্মচারীর মতো জীবনযাপন করত। মাটির লম্বা বেদির উপরে মাটির বালিশ মাথায় দিয়ে শুতো। দিনে রাত্রে পেতে রাখা মাটির সে বিছানা ছিল এই বাড়িতে। তার চালে ঝরে পড়ত শাল ফুলের পাপড়ি। তলায় বিছানো থাকতো পাপড়ি কার্পেট। বাতাসে গুঞ্জন ছড়াতো ভোমরা মৌমাছি। শালবিথির এদিকে ছিল আর একটা লম্বা দোচালা। সেও আর নেই। আছে সেই মাধবীলতা বেয়ে ওঠা গেট। আদিবাড়ি গেস্ট হাউস দিয়ে এই গেটের ভিতর দিয়ে সোজা পথ ধরে পৌঁছে যেতাম গুরুপল্লীতে। নেপাল রোডের কোনায় সেই শিমুল গাছ। রক্ত রঙের শিমুল নয়, গেরুয়া রঙের শিমুল ধরে এই গাছে। এই শিমুল গাছের গোড়ায় ছিল একটি কুটির, এক সময়ের সঙ্গীত ভবন। নেপাল রোডের পাশে চীন ভবন উঠল। মনে হয় এই সেদিনের কথা। প্রফেসর তান সাহেব এলেন ভারতের সঙ্গে চীনের চিরন্তন বন্ধুত্বকে সুদৃঢ় করতে, আর নিজেকে উৎসর্গ করবেন গুরুদেবের কাজে, তার আদর্শে। প্রথমে প্রফেসর তান একাই এসেছিলেন, পরে মাদাম তানকেও নিয়ে এলেন, সঙ্গে দুটি শিশু সন্তান, পুত্র তানলি, কন্যা তানওয়েন। বড় মেজ দুটি পুত্রকে রেখে এলেন দেশে আত্মীয়দের কাছে। চান দেশ থেকেই টাকা তুললেন প্রফেসর। প্রাসাদ তুল্য চীন ভবন গড়লেন। বই আনলেন চীন থেকে। বিরাট লাইব্রেরি হলো। চীন ভবনের বাগানে রাশি রাশি ফুল ফুটল। ঘরে ঘরে বৌদ্ধ সন্ন্যাসীর বস্ত্রের উজ্জ্বল কমলা রঙে আলো ঝলমল করে উঠল। চীনে পণ্ডিত, চীনে শিল্পী, ছাত্র শিক্ষকে বাড়ি ভরে গেল। ধীর গম্ভীর এক প্রাণসঞ্চারে পরিপূর্ণ হয়ে উঠল চীন ভবন। তখনকার দিনে উদয়নের পরেই ছিল বিরাট বাড়ি এই চীন ভবন। চীন ভবন আমাদের গর্ব। অতিথি বন্ধু যারা আসেন সবাইকে নিয়ে আসি চীন ভবনে। সে সময়ে বিশ্বভারতীর অর্থ সাচ্ছল্য ছিল না। প্রথম দিকে মাদাম তান শিক্ষকতা করে প্রফেসরের এখানকার খরচ চালাতেন। পরে যখন তিনিও চলে এলেন শান্তিনিকেতনে, প্রফেসর তান নিজ দেশের কিছু কিছু জমি জমা বিক্রি করে খরচ চালিয়েছেন বহু বছর। তারপর রেট চায়না হলো। প্রফেসরের সব সম্পত্তি বাজেয়াপ্ত হলো। তখন বিশ্বভারতী হতে তাকে কিছু করে অর্থ দেওয়া হতো, তাও বা কতটুকু, শুধু খরচটুকু চালাবার মতো। চামেলির জন্ম চীন ভবনে। প্রথম চীনে কন্যা জন্ম নিল আশ্রমের মাটিতে। বিদেশ বিভুঁই। মাদাম তান ভাষা জানেন না এদেশের। স্বামী স্ত্রীর প্রাণে নানা আশঙ্কা। তাদের রীতিনীতি আলাদা, আমাদের আলাদা। শান্তিনিকেতনে তখন মেটার্নিটি হোম বলে কিছু ছিল না। ছিল না আশেপাশে ধাত্রী, লেডি ডাক্তার কেউ। আমাদের ঠান্দি, তার দরদি অন্তর নিয়ে এই সংকটে এগিয়ে আসতেন আসন্ন প্রসবা মায়ের পাশে।
নিজের ইচ্ছেতেই এ জ্ঞান তিনি আয়ত্ত করেছিলেন। ঠান্দি এখানে আসার পরে প্রায় সব শিশুরই জন্ম ঠান্দির হাতে। প্রফেসর তানের কাতর আহ্বানে ঠান্দি এসে দাঁড়ালেন মাদাম তানের পাশে। শিশু ভূমিষ্ঠ হলো। সদ্যজাত শিশুকে সর্বপ্রথম তুলে নিলাম আমার কোলে। অন্যরা রইলেন ব্যস্ত মাকে নিয়ে। একবারও মনে হয়নি বিদেশি বলে, মনে হয়নি ভাষা জানি নে কেউ কারো। যেদিন মাতা পিতা কন্যাকে নিয়ে দেখালেন গুরুদেবকে, গুরুদেব নাম রাখলেন তার চামেলি, বললেন চীন ভবনের চামেলি। সেই চামেলি এখন 2 সন্তানের জননী। তার 4 বছর বয়সে একবার দেশে গিয়েছিল মা বাবার সঙ্গে। সেই প্রথম ও এখনকার মতো শেষ চীন দেশে তার যাওয়া। সেখানে গিয়ে মেয়ে কান্নাকাটি করে অস্থির করে তুলল, আমাদের দেশে চলো, আমাদের বাড়িতে চলো। সেই সুর এখনও তার দেহে মনে। বড় বোন তানওয়েন আমেরিকায় গিয়ে অসুস্থ হয়ে পড়ল। সবাই চিন্তায় আছি, যে যখন খবর পায় একে অন্যকে জানায়। চামেলি আগে খবর পেল, লিখল, দিদি ভালো হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। এবারে ভালোই ভালোই দেশে ফিরে এলেই নিশ্চিন্ত হই। ভারতবর্ষই আমাদের দেশ। প্রফেসর তানের সাধনা সার্থক হয়েছে। তার সন্তানরা ভারতীয় হয়েছে। যে শিশুকন্যাকে নিয়ে এসেছিলেন সঙ্গে করে, সেই তানওয়েন বিশ্বভারতীতে বাংলায় MA এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। যেদিন গর্বে আমরা যেন উন্মাদ হয়ে উঠলাম, এ তো আমাদেরই মেয়ে। যেদিন দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজে শিক্ষকতা নিয়ে গেল বাংলা পড়াতে, সুযশ তার ছড়িয়ে পড়ল। আনন্দে উদ্বেল হয়ে উঠলাম। আর যেদিন আমার স্বামী তানওয়েনকে নয়াদিল্লির প্রসিদ্ধ কালীবাড়িতে নিয়ে গেলেন, তানওয়েন বিরাট জনসমক্ষে রবীন্দ্রনাথের কবিতায় দর্শন সম্বন্ধে বাংলায় বক্তৃতা দিল। মাইকের সামনে দাঁড়িয়ে কথার পর কথা বলে গেল। সেদিন আত্মহারা 2 চোখ আমার জলে ভরে গেল। এই তো আমাদের শান্তিনিকেতনের মেয়ে, আমাদের শান্তিনিকেতনের তৈরি সম্পদ। প্রফেসরের সন্তানরা সকল বিষয়ে গুণী। সাহিত্যে, রবীন্দ্রসঙ্গীতে, ছবি আঁকায়, খেলাধুলায় সবসময়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হতে জানেনি। চামেলির পরে আরও 2টি ভাই, অজিত আর অর্জুন। তাদেরও জন্ম চীন ভবনে। তখনকার দিনের চীন দেশের শ্রেষ্ঠ শিল্পী জু পিও এলেন শান্তিনিকেতনে। অনেক দিন ছিলেন। প্রফেসর তানের বন্ধু। থাকতেন চীন ভবনেই, নামেই শুধু থাকতেন সেখানে। বেশিরভাগ সময় কাটাতেন আমাদের কাছে। প্রিয়দর্শন, প্রিয়ভাষী পুরুষ, সুমধুর ব্যবহার। প্যারিসে ছিলেন অনেক দিন। ফরাসি ভাষা জানেন, ইংরাজি নয়। আমার স্বামীর সঙ্গে তার কথার আদান প্রদান হয়, আমার সঙ্গে হয় হাসির বিনিময়। জুপিও ছবি আঁকেন, আমি দেখি। তার টেকনিক দেখান, বোঝান আমাকে। আমি ছবি আঁকি, জুপিও বসে থাকেন পাশে ঘন্টার পর ঘন্টা। বড় ছবি আঁকতে গেলে আমরা মেঝেতে ছবির কাগজ মাউন্ট করে নিতাম। অত বড় বোর্ড, ইজেলের ব্যবস্থা ছিল না আমাদের। মেঝের উপরে বসেই ছবি আঁকতাম। জুপিও মেঝেতেই বসতেন। আমরা করতাম টেম্পারা পেন্টিং, জুপিও করতেন অয়েলে আর কালি দিয়ে তুলির টানে। দেখে মনে হতো আমরাও বুঝিবা পারি এই রকম আঁকতে। কিন্তু ওই একটি টান যে কতদিনের সাধনার ফল, তা তো জানি। জুপিও গাছ, লতা, ফুল, মানুষ, আকাশ সব কিছুই 2 চোখ মেলে দেখতেন। কেবল দেখতেন। কত যে দেখতেন, তার সেই দেখা দেখে ভাবতাম, আমিও যদি তার মতো করে দেখতে জানতাম। কোণার্কে আমাদের বাড়ির সামনে যে শিমুল গাছ ছিল, অফুরন্ত ফুল ফুটত। জুপিও ভোর না হতে শিমুল গাছের তলায় এসে দাঁড়াতেন।
আমরা সকালে উঠে দরজা খুলেই দেখতাম এ দৃশ্য। জুপিও একটি একটি করে শিমুল ফুল কুড়িয়ে বাঁ হাতে জমাতেন। বাঁ হাতের মুঠি ভরে যেত ঘন টুকটুকে লাল ফুলে। অনেকক্ষণ সেই ফুলগুলি ওইভাবে ধরে থাকতেন, দেখতেন। শেষে একসময়ে তলায় ছিটিয়ে দিয়ে ঘরে চলে আসতেন। আমরা একসঙ্গে প্রাতরাশ করতাম। না বলার মধ্যেই জুপিওর সঙ্গে একটা যেন বোঝাপড়া হয়ে গিয়েছিল। সকালে আর দুপুরে আমাদের সঙ্গেই খেয়ে নিতেন। এমন হলো যে পরে আর মনেই হতো না তিনি আমাদের পরিবারের একজন নন। সহজভাবেই মিশে অতি সহজে আপনার হয়ে গিয়েছিলেন। কতদিন এমন হয়েছে, আমি কলাভবন থেকে এসেছি, 11টা বেজেছে, দুপুরের ছুটির ঘণ্টা পড়েছে। দেখি ভিতরের ঘরে মেঝের উপরে বসে শিশু অতি শিশু আমার অভিজিৎকে জুপিও ছবি এঁকে এঁকে খেলা দিচ্ছেন। তুলির দরকার পড়েনি। রঙের বাক্স একটু জল দিয়ে আঙুলে করে রং নিয়ে আঙুল দিয়েই কাগজে ছবি এঁকে দেখাচ্ছেন অভিজিৎকে। কখনো বা নখ দিয়ে সরু লাইন টেনে চোখ নাক ফোটাচ্ছেন। অভিজিৎ দেখে দেখে বলে উঠছে, পাখি। জুপিও খুব খুশি। অভিজিৎ বলছে, কুকুর। জুপিও আরও খুশি। এমনিভাবে গাছ ফুল কাগজের পর কাগজ এঁকে যাচ্ছেন, আর অভিজিৎ উপুর হয়ে দেখছে। এই ছবির কয়েকখানা এখনও আছে আমার কাছে। জুপিও শান্তিনিকেতনের কত ছবিই না এঁকেছিলেন। গান্ধীজি এসেছিলেন, তার স্কেচ করলেন, গুরুদেবের করলেন, শালবিথি আমলখিবিতির ছবি আঁকলেন। রান্নাঘরে একজন খুব মোটা আর প্রকাণ্ড ভুঁড়িওয়ালা ঠাকুর ছিল, তার ছবি আঁকলেন, আমারও এঁকেছিলেন। চীনে যখন গেলাম তখন জুপিও আর ছিলেন না। মস্ত বাড়ি, আঙিনার পর আঙিনা ঘিরে ঘরগুলি সব জুপিওর ছবি আর স্মৃতি দিয়ে সাজানো। সরকার থেকে খরচপত্র করে সাজিয়ে রেখেছে সব। তার স্ত্রী দেখালো জুপিওর ছাপানো ছবির অ্যালবাম। দেশে গিয়ে এখানকার ছবি দিয়ে অ্যালবাম বের করেছিলেন। অ্যালবামের ছবিগুলি দেখে দেখে আশ্রমের সেই দৃশ্যগুলি মনে পড়তে লাগলো। বলে উঠলাম, এই তো সেই পারুলডাঙায় যাবার পথ, এই তো আমাদের বৈতালিকের দল। সব হতে আপন 12 নম্বর অধ্যায়, দ্বিতীয় অংশ। শান্তিনিকেতন থেকে জুপিও একবার কলকাতায় এলেন কয়েকদিনের জন্য। সারাদিন কেবল চিড়িয়াখানায় কাটালেন। আশ্রমে ফিরে এসে আমাকে বললেন একটা বড় আকারের সিল্ক মাউন্ট করে দিতে, ছবি আঁকবেন। তৈরিই ছিল মাউন্টটা ঘরে। জুপিও অনেকখানি চাইনিজ ইঙ্ক গুলে মোটা তুলি দিয়ে আধ ঘন্টার মধ্যে এঁকে ফেললেন। প্রকাণ্ড একটা ঈগল পাখি, কি তার চোখ, সেন দৃষ্টি যাকে বলে। বুঝলাম চিড়িয়াখানায় এই পাখিটিই দেখতে গিয়েছিলেন ঈগলের চোখ দুটিই দেখতে। আঁকা হয়ে গেলে ছবিটি আমাকে দিলেন। দেশে ফিরে যাবার দিন ঘনিয়ে এলো। আমি শ্যামলীর একখানা বড় ছবি এঁকেছিলাম টেমপাড়ায়, কলকাতায় এক্সিবিশনে দিয়েছিলাম। জুপিও দেখেছেন, বললেন আমাকে ওই ছবিখানা দাও, আর আমি তোমাকে শিমুল ফুলের একটি ছবি পাঠাবো। সিঙ্গাপুরে আমার এক বন্ধু আমার চেয়ে ভালো শিমুল ফুলের ছবি আঁকতে পারে, তাঁর আঁকা ছবিই পাঠাবো। মাসখানেকের মধ্যেই পেয়েছিলাম সেই ছবি। আজও মনে হয় জুপিওর কথা, মনে হয় যেন সেই বয়সেরই আছেন এখনও, দূরে আছেন এই যা। চীন ভবনের আঙিনায় কত উৎসব অনুষ্ঠান হয়েছে। গুরুদেব আসতেন, অবনীন্দ্রনাথ আসতেন, সরোজিনী নাইডু, পণ্ডিতজি, আরও যারা বিখ্যাতজন আশ্রমে এসেছেন সবাই আসতেন। আশ্রমের আমরাও সকলে জড়ো হতাম সেখানে। চীন ভবনের বিরাট হলে আজও নানা উপলক্ষে কত সমাবেশ হয়। চীন ভবন
আমাদের সম্পদ। চীন দেশ থেকে আরও কত গুণীজ্ঞানীরা এসেছেন আশ্রমে। চীনের এক ধর্মগুরু এলেন, সৌম্য প্রশান্ত মূর্তি। গুরুদেব তখন আর ছিলেন না আমাদের মধ্যে, তবু তার উদ্দেশ্যে তার আশ্রমকে শ্রদ্ধা জানিয়ে গেলেন। চীন দেশীয় লোকেদের হাতের আঙুলের বড় সৌষ্ঠব, কিন্তু এতখানি সৌষ্ঠব না দেখলে বুঝতে পারতাম না। ধর্মগুরু প্রফেসর তানের সঙ্গে আশ্রমে ঘুরে ঘুরে সব দেখছিলেন। প্রফেসর তাকে কোণার্কে আমাদের বাড়িতেও নিয়ে এলেন। সর্বক্ষণ হাতের মালা জপে চলেছেন তিনি। আমার স্বামী দেখে দেখে মুগ্ধ হচ্ছিলেন আর বলছিলেন, রানী, দেখো দেখো কি সুন্দর হাতের আঙুলগুলি। গুরুদেব থাকতে দেশ বিদেশের বিখ্যাত গুণীজ্ঞানী মনীষী মহারাজ কত এসেছেন। সহজভাবে তারা এসেছেন, থেকেছেন, দেখেছেন। আমরাও সহজভাবেই তাদের দেখেছি, পেয়েছি। গুরুদেব যাবার পরে বিশেষ মাননীয় অতিথি প্রথম আশ্রমে আসেন বোধহয় চিয়াং কাইশেক। গুরুদেব নেই, সে যেন এক বিরাট দায়িত্ব সবার, সর্বব্যাপী হইচই গোটা ব্যাপারটা জুড়ে। একদিন দুপুরবেলা শুয়ে শুয়ে আমার স্বামী অভ্যেসমাফিক খবরের কাগজ পড়ছেন। দেখেন মাঝের পাতায় বড় বড় হরফে ছাপা সংবাদ, মার্শাল চিয়াং কাইশেক সস্ত্রীক ও সদলে দিল্লিতে উপস্থিত হয়েছেন। স্বামী আনন্দে লাফিয়ে উঠলেন, কারণ চীনের সঙ্গে আমাদের বিশ্বভারতীর যোগ অতি ঘনিষ্ঠ। চিয়াং কাইশেককে আমন্ত্রণ জানাতে হবে, তিনি নিশ্চয়ই আসবেন শান্তিনিকেতনে। যদিও জানা যাচ্ছে চিয়াং কাইশেক এই সময়ে দেশ ভ্রমণে বা জাপানি বোমার ভয়ে আসেননি। রাজনৈতিক, সমরনৈতিক অনেক কিছু আলাপ আলোচনা নিশ্চয়ই ঘটবে দিল্লিতে। তবু যেন স্থির বিশ্বাস, সময় করে তিনি আসবেনই আমাদের এখানে। স্বামী তখনই ছুটে রথিদার কাছে গেলেন। রথিদাও ততক্ষণে কাগজে খবরটা দেখেছেন, চঞ্চল হয়ে উঠেছেন। বললেন, এখনই প্রফেসর তান সাহেবের কাছে যাচ্ছি, তুমিও চলো। তান সাহেবেরও সমান উত্তেজনা। তিনজনে মিলে কথা বলে ঠিক হলো তখনই বিশ্বভারতীর তরফ থেকে তার পাঠিয়ে তাদের সাদর নিমন্ত্রণ করা হলো। রথিদা আশ্রমের কর্তা ব্যক্তিদের ডেকে পাঠালেন উদয়নে। তারের কথা জানালেন, কিভাবে সব ব্যবস্থা হবে আলোচনা চলল। ঠিক হলো আজকের শেষ রাত্রে তান সাহেব কলকাতায় যাবেন। চীন রাজদূতের কাছে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় কি না সে খবর জানতে। তান সাহেব বললেন, মার্শাল নিশ্চয়ই আসবেন আমাদের আশ্রমে। অন্য কোথাও না গেলেও রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবার জন্য তিনি নিশ্চয়ই শান্তিনিকেতনে আসবেন। পরে আমার স্বামীকে একান্তে ডেকে বললেন, কয়েকদিন আগে কনসাল আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন যেন আমি দিন কয়েক বাইরে কোথাও না যাই, কারণ আমার পরিচিত কয়েকজন চীন দেশীয় অতিথি এদেশে আসবেন, তারা শান্তিনিকেতনেও আসবেন। তান সাহেব বললেন, আমি স্বপ্নেও আশা করিনি যে অতিথিরা হচ্ছেন স্বয়ং মার্শাল আর তার দলবল। পরের দিন তান সাহেব কলকাতা থেকে ফিরে এলেন, কিন্তু বিশেষ কোনো সংবাদ আনতে পারলেন না। কনসাল ছিলেন না, দিল্লিতে গেছেন মার্শালের সঙ্গে। তবে জানলেন দূতাবাসের কর্মচারীদের ধারণা মার্শাল আশ্রমে আসবেন নিশ্চিত। আর এটাও তাদের কাছে হতে জেনে এসেছেন মার্শাল কলকাতা পৌঁছেই শান্তিনিকেতনে আসতে চেয়েছিলেন, কিন্তু আদব কায়দায় অর্থাৎ প্রোটোকলে বাঁধবে বলে আগে দিল্লি যেতে তাকে প্ররোচিত করেছেন সরকারি কর্তারা। টাইচি টাওয়ের বেলায়ও ঠিক এমনি ঘটেছিল। নিজের বিশেষ ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে আগে গভর্নরের সঙ্গে দেখা করতে হয়েছিল, গুরুদেবের সঙ্গে পরে। যা হোক, এখানে তোড়জোড় তখনই আরম্ভ হয়ে গেল। মোটামুটি কাজের একটা বিধি ব্যবস্থা হলো।
অভ্যর্থনার অভিভাষণটা প্রস্তুত হয়ে রইল। পরদিন দুপুরে রথিদা একটি চিরকুট লিখে পাঠালেন স্বামীকে। এইমাত্র লাটের বাড়ি থেকে তার অ্যাসিস্ট্যান্ট কম্পট্রোলার ফোনে জানালেন দিল্লি থেকে সংবাদ এসেছে, মার্শাল সদলবলে 18 তারিখ অর্থাৎ 2 দিন পরে এখানে আসবেন, 2-1 দিন থাকবেন, দলে থাকবেন 25 জন, ইত্যাদি ইত্যাদি। তুমি এখনই একবার এসো আমার কাছে। স্বামীও সঙ্গে, আমিও ছুটলাম। আমার তো সবেতেই মজা, দায় নেই, দায়িত্ব নেই, কাঁধে নেই বোঝার ভার। কর্তাদের গুরুগম্ভীর মুখগুলি দেখি আর একবার হেসে উঠি। রথিদার এমনিতেই শরীর ভালো থাকে না, একটু উদ্বেগ উত্তেজনায় আরও কাহিল হয়ে পড়েন। শোবার ঘরে রথিদা আধশোয়া অবস্থায় শুয়ে আছেন, পেটের উপরে হট ওয়াটার ব্যাগ, মুহুর্মুহু ফোন করছেন। ইতিমধ্যেই কলকাতায় ভোলাবাবুর কাছে জিনিসপত্রের ফর্দ চলে গেছে ফোনে। লাটের কম্পট্রোলারের কাছ থেকে অতিরিক্ত পেট্রোলের জন্য অনুমতিও নেওয়া হয়েছে। স্বামীকেও অনেকগুলি আদেশ নির্দেশ দিলেন রথিদা। স্বামী তখনই যথা আদিষ্ট সুরেন্দার সঙ্গে দেখা করলেন। জনা কয়েক তারা এদিক ওদিক ছুটোছুটি লাগালেন। সন্ধ্যায় বিভাগীয় কর্তারা আবার উদয়নে জমায়েত হলেন। কিভাবে কে কি ব্যবস্থার ভার নেবেন ঠিক করা হলো। এমন সময়ে সুবীরবাবু এসে বললেন, এইমাত্র আবার ফোন এসেছে যে মার্শাল আসতে পারবেন না। তাদের দেশে সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি ঘটেছে। সঙ্গে সঙ্গে একটা জরুরি তারও এলো যে মার্শাল আমাদের আমন্ত্রণে অভিনন্দনে বিশেষ আপ্যায়িত হয়েছেন। তার পক্ষে শান্তিনিকেতন আসা সম্ভবপর হলে আনন্দের সীমা থাকত না, কিন্তু বিশেষ কারণে বর্তমানে আসা অসম্ভব। সব উৎসাহ, সব কর্মব্যস্ততার উপর যেন নিমেষে ঠান্ডা জলের প্রবাহ বয়ে গেল। সকলেই কেমন মিইয়ে গেলেন। তান সাহেবের মুখখানা বড়ই করুণ ঠেকল। ঠাকুরদা অভ্যর্থনার মন্ত্রগুলি বেছে বেছে সংগ্রহ করেছিলেন। বললেন, বাঁচা গেল। এসব বাজে কাজে এত সময় নষ্ট হয়। মন্ত্র বাছাই করা যে কি কঠিন কাজ, কত সময় নষ্ট হয়। যাই, এখন নিজের কাজে ফিরে যাই। তান সাহেব শেষ পর্যন্ত ঠিক করলেন ভোরের গাড়িতে কলকাতায় যাবেন, যদি সেখানে মার্শালের সাক্ষাৎ লাভ করতে পারেন। সভা ভাঙল। বাড়ির পথে চলতে চলতে তান সাহেব আমার স্বামীকে বললেন, তুমিও আমার সঙ্গে চলো, হয়তো বর্ধমানেই আমরা মার্শালের স্পেশাল ধরতে পারবো, সেখানে তার সঙ্গে দেখা করে নেব। কারণ কলকাতায় গভর্নমেন্ট হাউসের দেউড়ি পেরিয়ে মার্শালের কাছে যাওয়া প্রায় অসম্ভব। তাছাড়া হয়তো তিনি কলকাতা পৌঁছেই চীনে ফিরে যাবেন। শীতকালের ভোরবেলা অনিশ্চিত ট্যাক্সির উপর নির্ভর করে 1 মিনিটের জন্য বর্ধমানে মার্শালকে সেলাম দিতে আর কৌতূহল মেটাতে ততখানি উৎসাহ ছিল না, যদিও তবু সোজাসুজি না বলাও অসম্ভব। স্বামী বললেন, যেতে আমার আপত্তি নেই, কিন্তু বাইরের দিক থেকে হয়তো ভালো দেখাবে না। আমি নিজের থেকে বিশ্বভারতীর প্রতিনিধি হয়ে গিয়ে মার্শালকে বর্ধমানে সংবর্ধনা করে আসতে পারি না। তান সাহেব তখনই ছুটে গেলেন রথিদার কাছে। রথিদাও সহজেই স্বীকৃত হলেন যে বর্ধমানে আমাদের তরফ থেকে কারো যাওয়া উচিত। অনিলই যাক। রথিদা ডেকে তাকে নির্দেশ দিলেন। না গিয়ে আর উপায় রইল না। ভোরবেলা এত ভোরে কনকনে শীত, কিন্তু ভাগ্য তার প্রসন্ন। কলকাতায় লাটবাড়িতে ফোন করে জানা গেল মার্শালের স্পেশাল দুপুরবেলা 1:30টায় কলকাতা পৌঁছবে। তাই ভোরের গাড়িতে না গিয়ে সকাল 8টার গাড়িতে গেলেও চলবে। তবে কম্পট্রোলার ভদ্রলোকটি খবর বললেন যে বর্ধমানে ট্রেন শুধু 1 মিনিটের জন্য থামবে। তিনি অবশ্যই আশ্বাস দিলেন সেখানকার পুলিশের কর্তাদের বলে রাখবেন যেন সেই স্পেশালের কাছে যেতে অনুমতি দেওয়া হয় এদের। গাড়ির মোটামুটি সময় তালিকা পেয়ে তান সাহেবকে স্বামী খবর দিতে চললেন যে
ভোরের গাড়িতে না গিয়ে 8টার গাড়িতে গেলেই চলবে আমাদের। কে শোনে কার কথা? তান সাহেব উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, এ হতেই পারে না, আমরা স্পেশাল ধরতে পারবো না। কলকাতায় ওরা নিশ্চয়ই ঠিক খবর জানে না। তুমি ইংরাজদের চেনো না। মার্শাল যদি মাঝে পথ থেকে উড়োজাহাজে চলে যান, ইত্যাদি ইত্যাদি। পারলে তান সাহেব এখনই বর্ধমানে চলে যান। মোটর বা আর কোনো বাহনের সুবিধে নেই, সেই এক বাধা। নইলে এক রাত্রি বর্ধমান স্টেশনে মশার কামড় খাওয়া কিছুই না। মার্শালের সঙ্গে দেখা তো নিশ্চিত হবে। তান সাহেব আমাদের পরম বন্ধু, স্নেহে মমতায় বড় ভাইয়ের মতো। তাই সময়ে সময়ে আমার স্বামীর জোর জবরদস্তি সহ্য করেন, চুপ করে মেনে নেন অনুরোধ আবদার। স্বামী যখন তাকে বললেন সংবাদ খোদ লাটবাড়ি থেকে সংগ্রহ করা, তা সত্ত্বেও মার্শাল যদি মাঝপথ থেকে উড়োজাহাজে দেশে ফিরেই যান, তবে ভোর 4টেই বা কি আর সকাল 8টাই বা কি, আমাদের দর্শন লাভ ঘটবে না। আর তা যদি না হয়, খবর যদি ঠিকই থাকে, তবে মার্শালের স্পেশাল কলকাতা পৌঁছবে বেলা 2টোর সময়ে। বর্ধমানে আসবে 10টার আগে নয়। 8টার ট্রেনে গেলেও আমাদের হাতে থাকবে অনেকখানি সময়। তর্কের ধাক্কায় তান সাহেব চুপ করে রইলেন। 8টার ট্রেনেই যেতে রাজি হলেন, তবে প্রসন্ন চিত্তে নয়। সব হতে আপন 12 নম্বর অধ্যায়, 3য় অংশ। সকালবেলা রথিদা গুরুদেবের আঁকা একখানা ছবি, একখানা চিত্রলিপি ও বিচিত্রতা একখণ্ড পাঠিয়ে দিলেন আমার স্বামীকে, বর্ধমানে রথিদার হয়ে মার্শালকে উপহার দিতে। ইতিমধ্যে ছুটোছুটি সাধ্যসাধনা করে নীলমণিবাবুর বাসখানা তাদের স্টেশনে পৌঁছে দেবার জন্য রাজি করানো গেল। সকালে তান সাহেব বারে বারে তাড়া দিয়ে লোক পাঠাচ্ছেন, ট্রেনের সময় পেরিয়ে গেল বলে। কোনো মতে একটা বাসে এক প্রস্থ কাপড় জামা, রথিদার দেওয়া উপহার নিয়ে বাসে চেপে রওনা হলেন স্বামী চীন ভবনের উদ্দেশ্যে। তান সাহেবের নিশ্চল আশঙ্কা, এর গাফিলতি আর গড়িমসিতে ট্রেন নিশ্চয়ই মিস করবেন। শেষ পর্যন্ত কিন্তু হয়েও ছিল সেই উপক্রমী। ভুবনডাঙার কাছে গিয়ে ভাঙা বাস খক খক করে জবাব দিয়ে বসল, আর যাবে না। নীলমণিবাবু লাফ মেরে নেমে নানা তুকতাক করলেন, নানা যন্ত্রপাতি বের করে নানা প্রক্রিয়া উপক্রিয়া করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলল। আমার স্বামী পরে এ ঘটনা বলতে গিয়ে বলেছিলেন, প্রফেসরের মুখের দিকে তখন আমার তাকাবার সাহস হচ্ছিল না। মরিয়া হয়ে ছুটে গিয়ে ধীরাদার বাড়িতে উপস্থিত হলাম। তার গাড়িখানা চেয়ে নিয়ে ধাঁ করে মালপত্র তুলে ঘাড় ভাঙা গতিতে স্টেশনে পৌঁছালাম। ট্রেনও ধরলাম, নইলে জন্মের মতো প্রফেসর আমাকে ক্ষমা করতেন না। আর হয়তো মার্শালেরও এ যাত্রা আর শান্তিনিকেতনে আসা হতো না। প্রফেসরকে আমার স্বামী খুবই ভালোবাসতেন, এটা দুপক্ষেরই ছিল। এখন যে একজন নেই, তবু তান সাহেবের সেই ভালোবাসা আমাদের গোটা পরিবারে ছড়িয়ে আছে। আমি তাকে দাদা ডাকি, আমার ছেলের ছেলে তাকে ডাকে দাদু। এই ভালোবাসার অধিকারেই তান দাদাকে নিয়ে রসরসিকতা করতে ছাড়তেন না আমার স্বামী। তান দাদাও হাসি মুখে মেনে নিতেন সব। সেই দিনের সেই গল্পই করতে করতে স্বামী বলছিলেন, ট্রেনে উঠে চেপে তো বসলাম, বসে ধীরে সুস্থে প্রফেসরের তল্পিতল্পার দিকে দৃষ্টিপাত করে আতঙ্কিত হয়ে পড়লাম। সিন্দুক সমান বড় একটি হলদে রঙের স্যুটকেস, একটা ক্যাম্বিসের ব্যাগ, একটা চামড়ার কেস, খদ্দরের ঝোলাঝুলি কয়েকটা, একটা বোঁচকা, কয়েকটা প্যাকেট, খান কয়েক মোটা বই, আর তার ভীমের গদাসম এক লাঠি। আমার মনে সন্দেহ হলো, এই সঙ্গে না প্রফেসর চুংকিংয়ে চলে যান। তবে তিনি আশ্বাস দিলেন এমন কোনো মতলব তার নেই, এগুলি সব উপহারে ভরা।
পরে দেখেছি তিনি দলের সবাইকে এক একটি উপহার দিয়েছেন। স্বয়ং মার্শালের জন্য এনেছেন শ্রীনিকেতনের একখানা চামড়ার কুশন। এসব জিনিস তাদের খুব পছন্দ হয়েছিল। যখন শান্তিনিকেতনে এসেছিলেন দেখেছি শিল্পী ভবনের তৈরি জিনিসপত্র তারা কাড়াকাড়ি করে কিনে নিয়ে গেছেন। যা হোক, বইগুলির মধ্যে একখানা বই ছিল প্রফেসর তানের হাতে, নতুন কেনা, স্ভেন হেডিংয়ের লেখা মার্শালের জীবনী। সেটা তক্ষুনি চেয়ে নিলাম ওর কাছ হতে। মনে বাসনা রইল সম্ভব হলে মার্শাল ও মাদাম দুজনের স্বাক্ষর সংগ্রহ করে রাখব বইতে। স্বামীর আশা সফল হয়েছিল, আর অপত্য স্নেহের বশবর্তী হয়ে পুত্রের অটোগ্রাফ খাতাখানাও সঙ্গে নিয়েছিলেন। সেখানাতে তাদের সই জোগাড় করতে পেরেছিলেন। এসব গল্প কথা আমরা শুনেছি আমার স্বামীর মুখে মার্শালের আসা যাওয়া হয়ে যাবার পরে। তখনও যেন রেশ কাটেনি। এক উত্তাল উন্মাদনায় ছিলাম যেন সকলে। এবারে আমার স্বামীর কথাতেই কথা বলে যায়। এটুকু কথা তার কথাতেই থাক। জীবনে যা কখনো করেননি, কি জানি কি মনে হয়েছিল, একটি পুরানো এক্সারসাইজ খাতায় দেখি পরপর কয়েক পৃষ্ঠা লিখে রেখেছেন মার্শালের আশ্রমে আসার কাহিনীটিকে নিয়ে, তাও অসমাপ্ত। ভাবছি, তবুও তো লিখেছিলেন এটুকু, তবুও তো কিছু নিখুঁত বর্ণনা পেলাম ঘটনার। থাক, তার এই লেখাটুকু মিশে এই বইটিতে, আর তো লিখবেন না। তিনি লিখেছেন, আমি বোলপুর থেকেই ফোনে আসানসোলের স্টেশন মাস্টারকে জানিয়ে রেখেছিলাম মার্শালের ট্রেন পৌঁছলে তার সেক্রেটারিকে যেন বলে দেওয়া হয় যে আমরা দুজনে শান্তিনিকেতনের প্রতিনিধি হয়ে বর্ধমানে মার্শালের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই একটু বুদ্ধির কাজে আমাদের খুব সুবিধে হলো, কারণ পরে জানলাম আমাদের উপস্থিতি সম্বন্ধে কলকাতা থেকে কোনো আদেশ বা উপদেশ আসেনি। আমাদের গাড়ি ক্রমে বর্ধমান পৌঁছল। আমরা আমাদের মালপত্র বিশ্রামাগারে রেখে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে গেলাম। চমৎকার ভদ্রলোক, ভারী সুন্দর এর আচার ব্যবহার। কোনো ইউরোপীয় লোককে, বিশেষ করে রেল কর্মচারীকে, এমন ভদ্রভাবে আলাপ সালাপ করতে আমি অন্তত দেখিনি। স্টেশন মাস্টারকে আমাদের পরিচয় দিয়ে বললাম, বলে দিন কোন সময়ে গাড়ি বর্ধমান আসবে, আমরা তাহলে ধীরে সুস্থে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে থাকি। উনি বললেন, আমি পুলিশ থেকে এখনো কোনো খবর পাইনি, সুতরাং আপনাদের কোনো খবরই দিতে পারবো না। আপনারা অপরাধ নেবেন না। আমি তখন চললাম পাবলিক টেলিফোন অফিস থেকে পুলিশ সাহেবের সঙ্গে আলাপ করতে, কারণ পরিষ্কার বোঝা গেল এ পুরোদস্তুর মিলিটারি ব্যাপার। গোড়া ঘেঁষে কোপ না দিলে কিছুই হবে না। সারা স্টেশনে গুর্খা সৈন্য ভর্তি। মাঝে মাঝে কতকগুলি লালমুখ সার্জেন্ট কর্তৃত্ব করে বেড়াচ্ছে। ইতিমধ্যে স্টেশন মাস্টার একটি দূত পাঠিয়ে খবর দিলেন প্রফেসর তানকে ট্রাঙ্ক কলে তলব করা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে জানা গেল কলকাতা থেকে চৈনিক কনসালটেন্ট তাকে জানাচ্ছেন যে মার্শাল আজ কলকাতা ফিরে যাচ্ছেন এবং তার পক্ষে শান্তিনিকেতনে যাওয়া সম্ভব হবে না। প্রফেসর তান যেন কলকাতায় এসেই মার্শালের সঙ্গে দেখা করেন। আমরা আবার স্টেশন মাস্টারের ঘরে ফিরে এলাম। স্টেশন মাস্টার বললেন, আপনাদের এখন লাইন ক্লিয়ার, কারণ আসানসোল থেকে পুলিশ তাদের ফোনে জানিয়েছে আমরা দুজন মার্শালের সঙ্গে দেখা করব। আমাদের যেন মার্শালের ট্রেনের কাছে উপস্থিত থাকতে দেওয়া হয়। পুলিশ সাহেবও আমাদের আলাদা করে খবর পাঠালেন আমাদের রোড ক্লিয়ার। এবারে স্টেশন মাস্টার একগাল হেসে কনফিডেন্সিয়াল চিহ্নিত একটা খাম খুলে বললেন, 11:25 পাইলট ট্রেন যাবে, আর 11:47 স্পেশাল আসবে, থাকবে 8 মিনিট।
স্টেশন মাস্টার আরও বললেন, যথাসময়ে তিনি আমাদের প্ল্যাটফর্মে নিয়ে যাবেন, আমাদের মালপত্রের জন্য লোক ঠিক করে রাখবেন। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়েটিং রুমে এসে স্নান সেরে ধরাচুরো পরে কিছু খেয়ে নিলাম। 2 পেয়ালা কড়া কফি পান করলাম। পরে কম্পিত বক্ষে প্রস্তুত হয়ে বসে রইলাম। খানিক পরে পাইলট ইঞ্জিন চলে গেল। আমরাও স্টেশনে এসে উপস্থিত হলাম। স্টেশনে তখন বাইরের লোক একটিও নেই। 2 ধারে বন্দুক হাতে সৈন্যরা ঘন হয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। স্টেশন মাস্টার আমাকে বললেন, আমার একটি উপকার করুন, এই আমার মেয়ের অটোগ্রাফ খাতা, যদি মার্শাল আর মাদামের স্বাক্ষর জোগাড় করে দেন। হেসে বললাম, তাই হবে। উই ফাদার্স আর অল দ্য সেম। আমিও আমার ছেলের বইটা সঙ্গে এনেছি। বলতে বলতে ট্রেনের ধোঁয়া দেখা দিল। ধীরে ধীরে স্পেশাল প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মাঝখানে সাদা দুখানা কম্পোজিশন, বাংলার লাট তার গাড়ির দুখানা মার্শাল দম্পতির ব্যবহারের জন্য দিয়েছেন। গাড়ির সামনে ও পিছনে কতকগুলি প্রথম শ্রেণীর গাড়ি। এরই একটা থেকে প্রথমেই নামলেন কলকাতার নতুন চৈনিক কনসাল ডক্টর পাও। আরও একজন। পরে জেনেছি এই ভদ্রলোক মন্ত্রী শ্রেণীর লোক, বেশ ক্ষমতাশালী। ইনি ইংরাজি বেশ জানেন, লন্ডনে স্টেট স্কুল অফ আর্টসে শিক্ষালাভ করেছেন। দুজনেই খুব হৃদ্রতার সঙ্গে আমাদের করমর্দন করলেন। দেখলাম তান সাহেবের সঙ্গে এদের বেশ ঘনিষ্ঠতা আছে। তাঁরই সঙ্গে এদের চীনা ভাষায় খানিক আলাপ হলো। বোঝা গেল প্রফেসর ব্যবস্থা করছেন আমরা এদের সঙ্গে কলকাতা যাব। তাহলে তিনি মার্শালের সঙ্গে নিরিবিলি কিছু আলাপ আলোচনা করে নিতে পারবেন। প্রথম থেকেই প্রফেসরের মনে এই প্ল্যান ছিল। তাড়াতাড়ি আমাদের সব মাল সামনের গাড়িতে তোলা হলো। সকলে তখন দল বেঁধে সাদা গাড়িগুলির দিকে এগুতে লাগলাম। উদ্দেশ্য মার্শালকে সেলাম দেওয়া। মাঝপথেই বাধা পেলাম। একজন এসে জানালেন, মার্শাল প্রস্তুত নন এখনও। আমরা আগের গাড়িতে ফিরে এলাম। জিনিসপত্র সরিয়ে নিয়ে বসবার আয়োজন করে সিগারেট কেস থেকে একে অন্যের কাছে চালনা করছি, এমন সময় হঠাৎ বাইরে একটু শোরগোলের সাড়া পড়ল। শুনলাম আমরা এসেছি শুনে মার্শাল নিজে আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। তাড়াতাড়ি এক লাফে গাড়ি থেকে নেমে পড়লাম। সামনেই মার্শাল। লম্বা পাতলা তার দেহ, মাথায় মোটা বিরাট এক শোলা টুপি, অনেকটা পিক স্টিকিং হ্যাটের মতো বিশালকায়। পরনে নিতান্ত সাদাসিধে নীল রঙের চিনে লম্বা কুর্তা। পায়ের জুতো মোজা লক্ষ্য করলাম সবই 8 পৌড়ে। প্রফেসর খুব নুয়ে তাদের প্রথানুযায়ী অভিবাদন করলেন ও পরে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমিও খুব নুয়ে তার সঙ্গে করমর্দন করলাম। তিনি আমার হাত ধরে রইলেন যতক্ষণ পর্যন্ত প্রফেসর গড়গড় করে উচ্ছ্বসিতভাবে চীনে ভাষায় আমার গুণগান করছিলেন। প্রফেসর আমার বন্ধু। তার এই বন্ধুপ্রীতির নিদর্শন খুব জোরের সঙ্গেই দেখালেন। কারণ দেখলাম আশেপাশের এরা আমার গুণকীর্তন শুনে কেমন যেন আমার প্রতি বিশেষ শ্রদ্ধাবান হয়ে উঠলেন। যা হোক, মার্শাল আমাদের তার নিজের গাড়িতে আহ্বান করলেন। আমরাও তার পিছনে পিছনে ধীরে ধীরে এগোতে লাগলাম। গাড়িতে উঠতে যাব এমন সময়ে কে যেন আমার কাঁধ স্পর্শ করল। চেয়ে দেখি আমাদের স্টেশন মাস্টারটি। করুণভাবে ফিসফিস করে বললেন, আমার মেয়ের অটোগ্রাফটি ভুলো না। তার অনুরোধ আমি রক্ষা করেছি। লাটের গাড়ির মাঝে ছোট একটি কামরা, অনেকটা অবজারভেশন ভেরেন্দার মতো। কামরায় ছোট একটি টেবিল, পেক টেবিলের মতো, আর খান তিনেক চেয়ার। দলের অন্যরা সুইং ডোর দিয়ে পাশের কামরায় চলে গেলেন। মার্শাল ও আমরা শুধু দুজনে রইলাম ঘরে। মার্শাল চেয়ার দেখিয়ে
আমাদের বসতে ইঙ্গিত করলেন। তিনি দাঁড়িয়ে রইবেন আর আমরা বসবো, এ হতে পারে না। আমরা অতিথি, আমরা না বসলে হয়তো তাদের সামাজিক নীতি অনুযায়ী তিনি বসতে পারেন না। খানিকক্ষণ আমরা সবাই দাঁড়িয়ে রইলাম। পরে প্রফেসরের অনুনয় অনুরোধে মার্শাল আসন নিলেন। আমরাও বসলাম। আলাপ সালাপ আরম্ভ হলো। প্রথমে চীনে ভাষায়, প্রফেসর তানেরই সঙ্গে। কী বিষয়ে বা কী ধরনের কথাবার্তা হলো কিছুই জানি না, হয়তোবা শুধু সামাজিক প্লেজেন্টারিজ। এর মধ্যে ভারী একটা মজা হয়ে গেল। আমরাও যে এই গাড়িতে যাব এ কথা বাইরের আর কেউ জানে না। আমরা মার্শালের ঘরে বসে আছি, কেউ আসতেও সাহস পাচ্ছে না। এদিকে প্রায় মিনিট 20 সময়ও কেটে গেল। শেষে খুব জমকালো এক উর্দি পরা চাপরাশি ধীরে ধীরে দরজা খুলল। ইংরেজ এডিসি এসে জিজ্ঞেস করলেন, গাড়ি কি যাবে এবার? আমি মার্শালের মুখের দিকে চাইতেই তিনি হাত দিয়ে যাবার আদেশ দিলেন। গাড়ি ধীরে ধীরে ছাড়ল। আমার সামনেই বসে আছেন মার্শাল, যার কথা এত শুনেছি, এত পড়েছি। কেউ বলেন চীনে অগণিত দস্যুদের মধ্যে ইনিও একজন, শুধু একটু হাল ফেসানি কিংবা একটু বেশি ভাগ্যবান। আবার কেউ কেউ বলেছেন চীনকে যদি কেউ বাঁচায় তবে সে এই চিয়াং কাই শেক। আর সেই লোককেই মুখোমুখি নিয়ে বসে আছি। আশ্চর্য এক অনুভূতি। আমি কখনো অভিভূত হই না। এক মুহূর্তের জন্য আমার মনে এমন কোনো ভাবের উদয় হয়নি যে এর সঙ্গে সহজ সরল সামাজিকভাবে মিশতে পারবো না। কিন্তু প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল ইনি জগতের 1/4 অধিবাসীর হর্তাকর্তা বিধাতা। চিয়াং কাই শেককে উড়িয়ে দেওয়া যাবে না কিছুতেই। তার চোখই চেঁচিয়ে বলবে আমি আছি। এই কথাটা বারবার আমার মনে হচ্ছিল। যারা তাকে দেখেছেন তারাই আমার এই উক্তি মেনে নেবেন। কি দৃঢ়তা ব্যঞ্জক তার চোখ! এই চোখ তো শুধু দেখে না, এ যে দেখায়ও। মার্শাল প্রফেসরের সঙ্গে কথা বলছিলেন। এই সুযোগে আমি তাকে খুব ভালো করে লক্ষ্য করছিলাম। মাজা ঘষা দেহ, মেদমর্যার বাহুল্য নেই এতটুকু কোথাও। শক্তিশালী পুরুষ, স্থির সোজা বসার ভঙ্গি। আমরা তো সোজা হয়ে বসতেই পারি না। লোকে বলে আমাদের বাঙালির শিরদাঁড়া নেই, দেহের মনের দুয়েরই। মার্শালের টেবিলে খানকয়েক বই, সবগুলি আর্টের বিষয়ক। মেডিসিরিস, রেমব্রান্থ, ভ্যান গগ প্রভৃতির বই। পরে পাশের ঘর থেকে সুইং ডোরের ফাঁকে ফাঁকে দেখেছি মার্শাল নিবিষ্ট চিত্তে দেখছেন ছবিগুলি। খুব অবাক হচ্ছিলাম দেখে। আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, তার হাতের পাঞ্জা খুব বড়, নখগুলিও খুব লম্বা। শুনেছি চীনেদের সকলেরই হাত সুন্দর, আঙুলগুলি লম্বা সুগড়ন। মনে পড়েছিল টাইচি টোয়ের কথা। এমন সুন্দর হাত বোধহয় দেখিনি আমি কোথাও। মিনিট 10 তান সাহেবের সঙ্গে কথা বলে মার্শাল আমার দিকে মুখ ফিরিয়ে কিছু বললেন। অনুবাদ করলেন এক কর্নেল। মার্শাল বললেন, ভারতবর্ষে এসেও রবীন্দ্রনাথের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। এ আমার নিতান্ত ক্ষোভের বিষয়। আমাদের চরম দুর্দিনে তিনি যে গভীরভাবে আমাদের অনুপ্রাণিত করেছেন তার উৎসাহবাণী দিয়ে, তার জন্য তাকে আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা জানাতে পারলাম না। বললাম, রবীন্দ্রনাথ আপনাদের মহান জাতির প্রতি নিতান্ত শ্রদ্ধাবান ছিলেন, আর ব্যক্তিগতভাবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস ছিল। আপনি শুনে নিশ্চয়ই আনন্দিত হবেন যে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চীনদের সম্বন্ধে সমানভাবে ঔৎসুক্য দেখিয়ে গেছেন। বর্মা রোড যখন জাপানের চাপে ইংরেজরা বন্ধ করে দেয়, তখন তিনি ভয়ানকভাবে অসুস্থ, সপ্তাহ ধরে অজ্ঞান। কিন্তু জ্ঞান ফিরে আসার পর প্রায় প্রথম কথাই বলেছিলেন চীন সম্বন্ধে।
বর্মারোডের কথা শুনে দুঃখে ঘৃণায় তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন। ওই দিনই জীবনে তার প্রথম চোখের জল দেখি। মার্শাল বললেন, আমাদের প্রতি তার দয়ার কথা কখনো ভুলব না। তিনি একটা সমগ্র জাতির প্রীতি ও কৃতজ্ঞতা দিয়ে অভিষিক্ত হয়ে গেছেন। বললাম, মার্শাল, আপনি আমাদের দেশে এলেন, অথচ একবার শান্তিনিকেতনে এলেন না। আপনার আসার সংবাদে আমরা সবাই বড় উৎফুল্ল হয়েছিলাম। শেষ খবরে হতাশায় ভেঙে পড়েছি। তিনি বললেন, এ দুঃখ আমারই, কিন্তু নানা কাজের মধ্যে রয়েছি। অবশ্যই আমি এখনও আশা ছাড়িনি। যদি একটু সময় করে নিতে পারি, তবে অল্প সময়ের জন্য হলেও আসবো একবার। এই বলে মার্শাল চুপ করলেন। তিনি স্বল্পভাষী। এই সুযোগে আমাদের উপহারগুলি তাকে ধরে দিলাম। গুরুদেবের আঁকা ছবি পেয়ে খুব শ্রদ্ধা ভরে তুলে ধরে দেখলেন। বই দুখানাও পেয়ে খুব খুশি হলেন। মাদামের জন্য আমার স্ত্রীর আঁকা গুরুদেবের দুখানা ছবি নিয়েছিলাম। পোর্ট্রেট দেখে বললেন, ভেরি গুড। ওই মাত্র তার মুখে ইংরেজি কথা শুনেছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তিনি ইংরাজি বোঝেন, হয়তো বলতে পারেন না, কিংবা ইচ্ছা করেই বলেন না। সাবধানের হিসাবে। তুরস্কের ইসমত পাশাও শুনেছি ইংরাজি বোঝেন, বলতেও পারেন, কিন্তু বাইরে তার দোভাষী ছাড়া চলে না। প্রফেসর তাকে যে একটি চামড়ার কুশন দিয়েছিলেন, মার্শাল সেটি তক্ষুনি ব্যবহার করবার উদ্দেশ্যে সেটা তার চেয়ারে রাখলেন। চেয়ারের সিটের অর্ধেকের বেশি জায়গা জুড়ে রইল সেই কুশন। সে যুগের রেলগাড়ির গোল গোল হাতওয়ালা চেয়ারগুলি পরিধিতে ছোট। প্রফেসরকে বললাম, মার্শালের কুশনখানা তুলে নিন। চেয়ারে মার্শাল ও কুশন দুইয়ের স্থান হবে না একসঙ্গে। মার্শালের সঙ্গে আমাদের প্রারম্ভিক আলাপ শেষ হলো। খানিক পরে পাশের ঘর থেকে তার সেক্রেটারি আমাদের ইঙ্গিত করলেন, এবারে চলো। আমরাও আনতভাবে বিদায় নিয়ে পাশের ঘরে চলে এলাম। ঘরে ছিলেন ডক্টর ওয়াং, জেনারেলও কয়েকজন, আর কয়েকজন বিশিষ্ট লোক। সকলেরই সঙ্গে আলাপ পরিচয় হলো, কিন্তু প্রথমে ধাঁ করে বুঝতে পারিনি কে কি। পরে সব জেনেছি, খানিকটা আলাপ আলোচনায়, খানিকটা বই পড়ে। বৃদ্ধ মতো একজন, মোটেই সুপুরুষ নন। মনে হয় যেন মিশান্থ্রোপ, একটু ঝড় ভাঙা শরীর, ভারী কাঁচের চশমা চোখে, স্বল্পভাষী, মুখের ভাব তিক্ত অপ্রসন্ন। বইয়ে পড়ে দেখলাম তাকে চাইনিজ ট্যালেন্ট বলে অভিহিত করা হয়। তিনি দলের সর্বপ্রধান লোক, এককালে প্রধানমন্ত্রী ছিলেন। পার্টিতে তার স্থান ছিল মার্শালেরও ওপর। এর সঙ্গে আমার কোনো আলাপ হয়নি। ইনি দলের সঙ্গে শান্তিনিকেতনেও আসেননি। হয়তো রাজনৈতিক আলোচনার জন্য কলকাতায় থেকে গেলেন। ভদ্রলোক ভয়ানক সিগারেট টানেন, একটার পর একটা জ্বালান। প্রথমে আমার আলাপ হলো যার সঙ্গে, ভদ্রলোক আমারই ধরনের লোক, সদাই ব্যস্ত, ছটফটে। অল্প দু এক কথার পরই নিজের পরিচয় দিলেন। লন্ডনে স্নেট স্কুলে পড়েছেন আর্ট, প্যারিসে পড়েছেন সাহিত্য ও ইউরোপীয় সংস্কৃতির ইতিহাস। তার স্ত্রীকেও আহরণ করেছেন ওই দেশ থেকেই। বর্তমানে উপমন্ত্রীর পদে নিযুক্ত। বললেন, আমি কবি, নাটকও লিখেছি। আমার অনেক বই সিনেমা করা হয়েছে। এমনকি মাঝে মাঝে কোনো প্রতিষ্ঠানের সাহায্যার্থে অভিনয় হলে নিজেও স্টেজে নেমে পড়ি। ভদ্রলোককে ভালো না লাগার উপায় নেই। সদা প্রসন্ন, হাসিটি মিষ্টি, সর্বজয়ী। সহজেই মনে হয় লোকটি ভালো। একে আমার অনুরোধ জানালাম, বইতে মার্শালের স্বাক্ষর চাই। তখনই গিয়ে সই করিয়ে নিয়ে এলেন। এর সঙ্গে আমার আলাপ খুবই জমেছিল। ইনি আমাদের জুপিয়নের বিশেষ বন্ধু। কিছু পরে পকেট থেকে একখানা টাইপ করা কাগজ বের করে আমার হাতে দিলেন।
তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস। তার বয়স 47। হিসাব করে দেখলাম এরই মধ্যে 47টির বেশি বিভিন্ন কাজ করেছেন। অনেকগুলি মন্ত্রীশ্রেণীও, কিন্তু কোনো জায়গায় 3-4 মাসের বেশি স্থিতি নেই। এ সম্বন্ধে দুটি থিওরি আমার মনে উদয় হয়েছে। হয়তো ইনি সুপারম্যান। যখনই মহাচীনের শাসন বিভাগে কোনো জায়গায় কোনো গলতি হয়েছে, সংশোধনের জন্য একে পাঠানো হয়েছে, কিংবা হয়তো ঠিক তার উল্টো। সে যাক, অধ্যাপক তানের অভিমতই গ্রহণ করতে হবে। তিনি বললেন, ইনি রাইজিং স্টার। এর হাতে বেশ ক্ষমতা আছে, যোগ্য ব্যক্তি। তাই বোধহয় ঠিক, নইলে একে গান্ধীজির কাছে মার্শাল পাঠাতেন না তার প্রতিনিধি করে। যে কামরায় আমরা বসেছিলাম সেটা খুব লম্বা, সাধারণ প্রথম শ্রেণীর কামরার দ্বিগুণ হবে। ওই প্রান্তে একটি সাইড টেবিল, ঘরে 4খানা সেটে, সেগুলিরই উপর বিছানা করা হয়েছে। মাঝে 1-2 ফোল্ডিং টেবিল। টেবিলের ওই ধারে মাঝবয়সী একজন জেনারেল বসে আছেন, মাঝে মাঝে কাঠি দিয়ে দাঁত খুঁটছেন। গোলগাল মুখখানা রোদে পোড়া তামাটে, চোখে চশমা। কি জানি, আমার মনে হলো ভদ্রলোক ইংরেজি ভাষানভিজ্ঞ। তাই যখন প্রফেসর তানের সঙ্গে ভয়ানক জোরের সঙ্গে চীনে ভাষায় আলাপ করতে শুরু করলেন, আমি এক কোণে চুপ করে বসেছিলাম। খানিক পরে এদেরই একজনকে মার্শাল ডেকে পাঠালেন। একটি চীনা পরিচারিকা মাঝে মাঝে এঘর ওঘর করছে। দরজা ফাঁক হলেই দেখি নিবিষ্ট মনে মার্শাল বই উল্টাচ্ছেন। বলতে ভুলে গেছি, মার্শালের টেবিলের উপর ভারতবর্ষের বড় আকারের একখানা মানচিত্রের বই ছিল। একটু বাদেই সেই ভদ্রলোক ফিরে এসে বললেন, তোমাদের ভাগ্য সুপ্রসন্ন, মার্শাল শান্তিনিকেতনে যাবেন, আমাকে ব্যবস্থা করতে আদেশ দিয়েছেন। শুনে আমাদের আনন্দের সীমা রইল না। তার সঙ্গে রাস্তাঘাট সম্বন্ধে আলাপ আলোচনা শুরু করলাম। মোটামুটিভাবে স্থির হলো, উনি সে সকালের দিকে কোনো এক সময়ে স্পেশাল গাড়িতে সদলবলে মার্শাল আশ্রমে আসবেন। এক রাত্রি থেকে পরের দিন কোনো এক সময়ে ফিরে যাবেন। সঙ্গে সঙ্গে প্রোগ্রামের একটা খসড়াও করা গেল। মার্শাল দেখে তার সম্মতি জানালেন। সব হতে আপন 12 নম্বর অধ্যায়, 4র্থ অংশ। তান সাহেব আর আমার উৎসাহের অন্ত নেই। গাড়ি জল নেবার জন্য জৌগ্রামে এসে দাঁড়ালো। একটি চৈনিক পরিচারক সাহিব টেবিলের উপর গোটা কয়েক চিনে বাটি ইত্যাদি এনে সাজিয়ে রাখতে লাগলো। ভোজন বিলাসী আমি। গাড়িতে চাপলে এমনিতেই আমার খিদে পায়। সেই কখন একটু খেয়েছি। এতক্ষণে খিদেটা প্রবলভাবে জানান দিচ্ছে। মনে প্রশ্ন জাগলো, এই যে বাটি রাখা, এটা কি ভোজনের উত্তর পর্ব না পূর্ব? ভোজন ব্যাপার কি এরা সমাধা করে ফেলেছেন? কয়েক মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হলো। দেখলাম পরিচারকেরা ধরাধরি করে একটা ফোল্ডিং টেবিল ঘরের মাঝখানে এনে খুলে ভোজ্যদ্রব্য দিয়ে সাজাতে আরম্ভ করলো। ভালো চীনে খাবারের কথা ভাবতেই মনে হলো বড় শুভ মুহূর্তে যাত্রা শুরু করেছিলাম। টেবিলের 2 প্রান্তে 2খানা চেয়ার এনে রাখা হলো। ভাবছি দলের বোধহয় আরও 2জন আছেন পাশের কামরায়, এখানে এসে খাবেন। এমন সময় হঠাৎ সুইং ডোরটা ঠেলে দ্বার প্রান্তে স্বয়ং মার্শাল উপস্থিত। আমি তো একেবারে হতভম্ব। আমি মোটেই ভাবিনি তিনিও এই টেবিলে খাবেন। তিনি ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালেন। মার্শাল এসে টেবিলের এক প্রান্তে চেয়ারে বসলেন। অন্যদিকে বসলেন তাদেরই আর এক বিশেষ ব্যক্তি। মার্শাল আমার হাত ধরে আমাকে তার ডান পাশে বসালেন। প্রফেসর বসলেন বাঁয়ে। খাওয়া হলো একেবারে চীনে ধরনের। বাটিতে বাটিতে নানা প্রকার সুস্বাদু খাবার, প্রত্যেকের জন্য সামনে একটি ছোট বাটি আর একজোড়া করে হাড়ের চপস্টিক। আমি আমার পার্শ্ববর্তী ভদ্রলোককে বললাম,
আমার অনভ্যাস, আপনারা ক্ষমা করুন। আমি যে ভদ্রতা বাঁচিয়ে চপস্টিক দিয়ে খেতে পারবো মনে হয় না। তখনই আমার জন্য কাঁটা চামচ এলো। খাওয়া শুরু হলো। বলা বাহুল্য অতি চমৎকার খাবার, কিন্তু ভাতটা নিতান্ত মোটা চালের। এই ধরনের চাল দেশে খেয়েছি গত যুদ্ধের সময়ে। রেঙ্গুনি চাল বলা হতো একে। বেশ সশব্দেই খাওয়া চলল। মাঝে মাঝে একে অন্যের পাতে, অর্থাৎ বাটিতে যে কাঠি দিয়ে খাচ্ছেন সেই কাঠি দিয়েই খাবার তুলে দিতে লাগলেন। মার্শালও দু একবার আমাকে খাবার তুলে দিলেন। এই এক রীতি চীন দেশের বন্ধুত্বের রীতি, আপনজনের উপর অনুরাগের রীতি, ভদ্রতার রীতি। আর এদের ভোজন ব্যাপারটা একটু বেশি শব্দকণ্টকিত। একবার এক চীনে বন্ধু, কলকাতার ভূতপূর্ব কনসাল, বলেছিলেন, দেখো, আমাদের ভোজন ব্যাপারটা কনভেনশন বর্জিত, সুতরাং বেপরোয়া হয়ে খাওয়া চলে। হাতে ইচ্ছে হয় হাতেই খাও, কাঁটা চামচে রুচি সেও চলবে, চপস্টিক তো আছেই। চাও তো স্যুপ বাটি ধরে চুমুক দিয়েও খেতে পারো, কেউ কিছু মনে করবে না। টেবিলে কথাবার্তা প্রায় কিছুই হচ্ছিল না। খাবার পরেই মার্শাল নিঃশব্দে চলে গেলেন। প্রফেসর এক ভদ্রলোকের সঙ্গে গভীরভাবে আলোচনা শুরু করলেন। আমি আমার সামনের আসনে বসা জেনারেলকে জিজ্ঞেস করলাম, ডু ইউ স্পিক ইংলিশ, স্যার? উত্তর হলো, এ লিটল। বড় অপ্রস্তুত হয়ে বললাম, আমাকে ক্ষমা করবেন, আপনার সঙ্গে এতক্ষণ আলাপ করিনি। আমি তখনই তার পাশে গিয়ে গল্প জুড়ে দিলাম। এমন চমৎকার মিশুক লোক খুব কমই দেখেছি। গল্প জমে গেল খুব। জেনারেল নিজের পরিচয় দিলেন। তিনি খুব উঁচু দরের সেনানায়ক। বর্তমানে চুংকিংয়ে রয়েছেন সমর বিভাগের কর্তা হিসাবে। ভাঙা ভাঙা ইংরেজিতে অনর্গল বলে যেতে লাগলেন তার ইতিহাস। 1924 সালে গুরুদেবকে দেখেছেন চীনে। শানসি প্রদেশের সেনা বিভাগের নেতা ছিলেন তিনি তখন। গুরুদেব শানসির গভর্নরের কথা কতবার আমাকে বলেছেন। গুরুদেবের কাছে তার কথা শুনে মনে হতো এই গভর্নরটি প্রায় প্লেটোর ফিলোজফার কিং। জেনারেলও বললেন, সত্যিই আমাদের গভর্নর ছিলেন মডেল গভর্নর। জেনারেল মাঝখানে যুদ্ধবিগ্রহ ছেড়ে শাসন বিভাগে প্রাদেশিক শাসনকর্তা ছিলেন বহু বৎসর। 5টা প্রদেশ শাসন করেছেন পরপর। এই জাপ যুদ্ধের প্রারম্ভে আবার তলোয়ার ধরেন। গত 4 বছর ক্রমাগত যুদ্ধ করেছেন। সম্প্রতি মার্শাল তাকে রাজধানীতে নিয়ে এসেছেন সমর বিভাগের সামরিক কর্তা হিসাবে। আমার প্রশ্নের উত্তরে বললেন, কিশোর বয়সে তিনি ইম্পেরিয়াল আর্মিতে ছিলেন, কিন্তু প্রথম থেকেই ছিলেন বিপ্লবী। মাঝে মাঝে সামরিক সংবাদ জাপানে ডক্টর সুন ইয়াত সেনকে চালন করতেন। হোয়ামপুয়া সামরিক কলেজে মার্শালের সঙ্গে শিক্ষকতা করেছেন। অনেক কিছু প্রশ্ন করছিলাম তাকে, তিনিও অত্যন্ত সরলভাবে উত্তর দিচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করে বসি, জেনারেল, আপনাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে বাঁধে কিছুমাত্র সংকোচ করবেন না, কারণ আমার প্রশ্নটি সামরিক নীতিঘটিত। তিনি স্মিত হেসে বললেন, জিজ্ঞেস করেই দেখুন না। বললাম, সোভিয়েত রাশিয়া কেন যুদ্ধে নামছে না? তিনি বললেন, আমার দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতে তারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার সঙ্গে রুশ রাজদূতের এই নিয়ে অনেকবার চুংকিংয়ে আলাপ আলোচনা হয়ে গেছে। তবে তাদের একটু হাঁপ ছাড়তে হবে এবার। তাদের উপর দিয়ে প্রচণ্ড চোট গেছে। আরও কিছু জিজ্ঞেস করবার ছিল, কিন্তু মনে হলো হয়তো ভদ্রলোকের হৃদ্যতা ও সৌজন্যের অপব্যবহার করা হবে। ব্রিটিশ সম্বন্ধে তার খুব উৎসাহ দেখলাম না। বললেন, বিলাসিতা আর যুদ্ধবিগ্রহ একত্রে চলে না। বাইরের ঠাঁট বজায় রাখতেই ব্রিটিশ মারা গেল। আর তাদের দাম্ভিকতারও শেষ নেই। আমি অনেক চীনের সৈন্য বর্মার সাহায্যে পাঠাতে পারতাম, কিন্তু ওয়েভেল স্রেফ জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি এদের রুখব। দিন 15 মধ্যে ত্রাহি ত্রাহি করে তারা সৈন্য চেয়ে পাঠালো। যেটা ধীরে সুস্থে সুব্যবস্থায় করা যেত
সেটা আর হলো না। হাতের কাছে যা পেলাম তাই পাঠালাম। আরও অনেক কথা হলো যুদ্ধবিগ্রহ নিয়ে, সব আর লিখলাম না। কারো কারো সঙ্গে অল্প সময়ের মধ্যেই একটা বন্ধুভাব এসে যায়। এই জেনারেলের সঙ্গে আমার তাই হলো। জেনারেল আমাকে কলকাতায় তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করলেন। বললাম, সময় কম, কাজ আছে অনেক। আমি দুঃখিত জেনারেল। জেনারেল বললেন, তবে ডিনার অবধি থাকো আমাদের সঙ্গে। ডিনার টেবিলে ভোজন প্রসঙ্গে কথা উঠল। জেনারেলের ভারী শখ ভারতীয় খাবার খান। আমাদের ইংরেজ প্রভুদের কল্যাণে তাদের ভারতীয় জীবন কিছুই দেখা হয়নি। বললাম, শান্তিনিকেতনে আপনাদের ক্ষেত ঘুচবে। বোঠান যে তাদের ভুরি ভোজন করাবেন এ আশ্বাস দিলাম। জেনারেল প্রীত হলেন। আমাদের দৈনন্দিন ভোজনে মাছের বাহুল্য শুনে তার বেশ একটু উৎসাহ হলো। বললেন, চুংকিং পাহাড়ে জায়গা, মাছ পাওয়াই যায় না। হাত দিয়ে আকার দেখিয়ে বললেন, এতটুকু মাছের দাম $20। পেশোয়ারে জেনারেল ভারতীয় সৈন্যদের রেশন দেখে এসেছেন। বললেন, চাপাটি সৈন্যদের জন্য আইডিয়াল ফুড। আমার যেমন একে ভালো লাগছিল মনে হলো এবং আশা করি ভুল ভাবিনি, তিনিও আমাকে পছন্দ করেছেন। তিনি শেষ পর্যন্ত শান্তিনিকেতনে আসেননি, এই ক্ষোভ আমার মনে রইল। ট্রেন ইতিমধ্যে কলকাতার খুব দূরে নয়, প্রায় 15 মাইলের মধ্যে। হঠাৎ চেয়ে দেখি মাদাম আমাদের কামরায় এসে উপস্থিত। যেমনটি ছবিতে দেখেছি ঠিক তেমনটি তার চেহারা, ছিপছিপে তার দেহ। যৌবনের অপরাহ্নে পৌঁছেছেন। প্রদোষের অন্ধকার যেটুকু কালিমা টেনে দিয়েছে মুখে ও দেহে, প্রসাধনের প্রলেপ তা ঢেকে দিয়েছে, কিন্তু আতিশয্য নেই। পদচিত গাম্ভীর্য ও মহিমারও অভাব নেই। মাদামের সঙ্গে অতি সহজেই আলাপ করা যায়, কারণ তিনি আমেরিকায় শিক্ষিতা। একটা ডেমোক্রেটিক ভিত্তি তাই রয়েছে। ভারী সুন্দর ইংরাজি বলেন, কণ্ঠস্বরও মধুর। প্রথমেই বললেন, তারা বিশেষ আগ্রহের সঙ্গেই শান্তিনিকেতন ভ্রমণের কথা ভাবছেন। গুরুদেবের উল্লেখ করলেন মাস্টার বলে। অতি সুন্দর একটা কথা বললেন। বললেন, গুরুদেবের ছবি দেখে তার মনে হয়েছিল যে যার কলমে বা তুলিতে এত জোর, তার মনের জোরও অপরিসীম। হয়তো আমরা গুরুদেবের মনের জোরের কথা স্বতঃসিদ্ধ সত্য জানি বলেই সেদিকে তার ছবির প্রমাণ খুঁজিনি। বিদেশি তিনি, তাই ছবিই প্রথম চোখে পড়েছে তার থেকেই গুরুদেবের ক্ষমতার তত্ত্ব পেয়েছেন। আমি বললাম, মাদামের স্বাক্ষরিত বই একখানা উপহার পেয়ে গুরুদেব কত আনন্দিত হয়েছিলেন। বইখানা আমাদের সংগ্রহে সগৌরবে ও সম্মানের সঙ্গে রাখা হয়েছে। মাদামের মুখে যেন গর্বের একটু আভাস এলো। নগুচির সঙ্গে পত্র ব্যবহার তারা আনন্দের সঙ্গে পড়েছেন সে কথাও বললেন। আমাদের শিল্পভবনের হাতের কাজের খুব তারিফ করলেন। বললেন, আর্ট ওয়েডেড টু ইউটিলিটি হচ্ছে শিক্ষার মূল মন্ত্র। এখানেই তার মতে রবীন্দ্রনাথের প্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ। আমাদের দেশে কয়জন এখনো সেটা স্বীকার করবে? খানিক পরে মাদাম বললেন, ডু ইউ স্মোক? অপরাধ কবুল করলাম। মাদাম ডক্টর ওয়াংকে বললেন, ডক্টর, সিগারেট বের করো। আমাকেও দিলেন। সিগারেটে অগ্নিসংযোগ করবেন এমন সময়ে গাড়ি লাল সালুমণ্ডিত প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো। দেখেই মাদাম সিগারেট ফেলে দিলেন। বললেন, সর্বজনসমক্ষে ধূমপান, আমি মেয়ে মানুষ, অনুচিত হবে। সেই চিরন্তন নারী। গাড়ি থামল। চেয়ে দেখি সেলুনের সামনে টুপি হাতে দণ্ডায়মান 6.5 ফুট লম্বা আমাদের লাট সাহেব। এই পর্যন্তই লিখেছেন আমার স্বামী। চিয়াং কাই-শেক এলেন সস্ত্রীক। তখনই তাদের যুগ চীন দেশে। মাদাম চিয়াং কাই-শেকের প্রভূত প্রাধান্য। আমার স্বামী ও প্রফেসর তান গেলেন কলকাতায় তাদের স্বাগত জানিয়ে আশ্রমে আনতে।
পণ্ডিতজিও ছিলেন সে সময়ে কলকাতায়, তিনিও এলেন এই সঙ্গে। পণ্ডিতজি যে আসবেন জানা ছিল না, হঠাৎই এলেন। আমার স্বামীকে বললেন, কি অনিল, আমিও আসবো নাকি? স্বামী তো মহা আনন্দে লুফে নিলেন কথা। উদয়ন সাজানো হয়েছিল চিয়াংকাই শেখ আর মাদামের জন্য। পণ্ডিতজি রইলেন কোণার্কে আমাদের সঙ্গে। এই বাড়িতে এই ঘরে এসেছিলেন পণ্ডিতজি কমলা নেহেরুকে নিয়ে। প্রথম যখন আসেন শান্তিনিকেতনে, তখন গুরুদেব থাকতেন কোণার্কে। দক্ষিণ দিকের ছোট যে শোবার ঘরখানা, দুখানা খাট পাশাপাশি পাতলে চলাচলের জায়গাটুকু শুধু থাকে, সেই ঘরে ছিলেন পণ্ডিতজি আর তার স্ত্রী। গুরুদেব থাকতেন উত্তর পশ্চিম কোণে এল শেপের ঘরখানায়। ঘরোয়া পরিবেশে ছিলেন। সে দুদিন বারান্দায় বসছেন, গুরুদেবের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, আমি পণ্ডিতজির স্কেচ করছি। সবই খুব সহজ সুন্দর ভাব। সেবার পণ্ডিতজিকে সন্ধেবেলা উত্তরায়ণে টেনিস কোর্টে সংবর্ধনা দেওয়া হলো। টেনিস কোর্টের পাশে বড় একটা বাঁধানো চাতাল ছিল। পণ্ডিতজি আর কমলা নেহেরু তার উপরে পা ঝুলিয়ে বসলেন। গুরুদেবও বসেছিলেন পাশে, বললেন কিছু। টেনিস কোর্টে ছেলেরা মেয়েরা নাচলো গাইল, অন্তরঙ্গ একটা আবহাওয়াই সব হলো। রাত্রে শোবার ঘর অবধি যখন সঙ্গে সঙ্গে গেলাম, কমলা নেহেরু হেসে বললেন, আজ বসন্ত পঞ্চমী, আমাদের বিবাহের দিন। সকল সংবর্ধনায় আম্রকুঞ্জে হয়, এটা কেন উত্তরায়ণে হলো? কারণটা এখন আর মনে নেই। এবারে পণ্ডিতজি আমাদের কাছে থাকবেন, আমার তো খুব আনন্দ। তার কাপড় চোপড় ঠিক করে গুছিয়ে রাখি, যখন যেটা দরকার হাতের কাছে এনে দিই, ঘরের লোকের মতো তাকে কাছে পাই। মাদাম চিয়াংকাই শেক চীনের সংস্কৃতির যেন শ্রেষ্ঠ প্রতিনিধি। চলায় বলায় সাজে আচরণে কোথাও খুঁত নেই। কথা যা বলছেন সকলের সঙ্গে মাদামই বলছেন। চিয়াংকাই শেক চুপ করে থাকেন। ধীর গম্ভীর ভাব, অথচ নীরব চোখ নয়, সব কিছুতেই আছেন যেন। চীন দেশে তখন বোধহয় কিছু গোলমাল শুরু হয়েছে। পণ্ডিতজির সঙ্গে মাদামের অনেক কথাবার্তা হতো। উদয়নের সামনের বসবার ঘরে বেশ রাত অবধি তারা কথা বলতেন। আমার স্বামী ও অন্যান্যদের সঙ্গে আমিও বারান্দায় বসে থাকতাম। পণ্ডিতজির কখন কি দরকার হয়, তিনি শুতে এলে পরে ঘুমোতে যেতাম। চিয়াংকাই শেক এসেছেন, গোটা আশ্রমে সেই উত্তেজনা। গুরুদেবের পরে এই রকম উত্তেজনাময় সময় বার কয়েকই মাত্র এসেছে। শ্রীনিকেতনের শান্তিনিকেতনের সব কিছু তারা ঘুরে ঘুরে দেখলেন, কোনোটা বাদ দিলেন না। চলার সময়ে সর্বক্ষণ দেখেছি চিয়াংকাই শেক অতি যত্নে মাদামের বাহু ধরে চলতেন, যেন নিজের উপরেই স্ত্রীর ভারটা নিতেন। কে একজন বললেন, মাদামের এক পায়ে একটু জোর কম, তাই মার্শাল সাবধান থাকেন। আশ্রমে ছাতিমতলার বেদি আগে অন্যরকম ছিল। মহর্ষির আমলের বেদি, ভূমির উপরেই ছিল শ্বেত পাথরের আসনখানি পাতা। পিঠের দিকে উঁচু ফলকে লেখা, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই বেদিটি ভালো করে বাঁধাবার কথা চিন্তা করা হচ্ছিল। টাকার অভাব। মাদাম সেই টাকা দিলেন, বোধ হয় 40,000 টাকা। চারদিক অনেকখানি উঁচু করে বাঁধিয়ে তার উপরে বেদি বানানো হলো ছাতিমতলায়। অবশ্যই পরে চিয়াংকাই শেক সোনার ইট দিলেন বিশ্বভারতীকে উপহার। যাবার দিন পুরাতন লাইব্রেরির সামনে তাদের বিদায় সংবর্ধনা হলো। লাইব্রেরির উঁচু বারান্দায় তারা দাঁড়ালেন। আশ্রমবাসীরা গৌর প্রাঙ্গণে সমবেত হলেন। আমাদের শান্তিনিকেতন গানটি গাওয়া হলো। তারা সদলে সেখান থেকেই মোটরে উঠলেন। এরই কিছু পরে চীন দেশের গোলমাল চরমে উঠল। চিয়াংকাই শেক ও মাদাম অনেককে নিয়ে দেশ ছেড়ে ফরমোসায় চলে গেলেন। শুনে বড় দুঃখ লেগেছিল মাদামের জন্য। এই সেদিন এত কাছ থেকে দেখলাম,
এতবার সেই মুখে হাসি ফুটেছে, আজ তার কি অবস্থা। মানুষকে মানুষ হিসাবেই পেতে প্রাণ চায়, রাজনীতি দিয়ে নয়। এই অল্প একটু দেখা, অল্প একটু জানা, এইটুকুর জোরেই কতকাল ধরে ভেবেছি, আহা, যারা নির্বাসনে গেছেন আবার তারা ফিরে আসুন আপন দেশে। কিন্তু আজও তা হয়নি। আর কি হবে? বন্ধু চীন দেশ ভারতের দিকে মুখ ফিরিয়ে রইল। রেড চায়না হলো। প্রফেসর তানে আঘাতে ভেঙে পড়লেন। কিছুকাল তার মুখের দিকে তাকাতে পারতাম না আমরা। এ যেন তার সাধনার সিদ্ধির মুখে বজ্রপাত হলো। ধীরে ধীরে তিনি সামলে উঠলেন। প্রাণে প্রবল বিশ্বাস জেগে রইল, একদিন ভারত চীন আবার বন্ধু হবে, আবার দুই দেশ ভাই বলে আলিঙ্গন করবে। মাও সেতুং প্রফেসর তানের সহপাঠী, বন্ধুও এককালের। মাও সেতুংয়ের গল্প শুনি প্রফেসরের কাছে। মাও সেতুংয়ের একদিকে যেমন রাজনীতি, অন্যদিকে ছিল কবিত্বে ভরা মন। প্রকৃতির সকল রসের স্পন্দন তার অন্তরে সুর তুলত। প্রফেসর হাসেন আর বলেন, একদিন আমরা স্নান করছি কুয়োর ধারে, আকাশে মেঘ করল, বৃষ্টিও পড়তে লাগলো। সামনে একটা ভাঙা পিলার মতো ছিল। মাও সেতুং দৌড়ে তার উপরে উঠে গেল, ভালো করে মেঘ বৃষ্টি দেখতে। উঠে সেখানে দাঁড়িয়েই উল্লাসে দুহাত তুলে নাচতে লাগলেন। তার খেয়ালেও নেই যে অঙ্গে তার কোনো বস্ত্রখণ্ড নেই। মাও সেতুংকে ভালোবাসতেন প্রফেসর। আবার ঝরঝর করে চোখের জলও পড়ত তার, দেশের দশের নানা অবস্থার কথা কল্পনা করে। তারপর এও শান্ত হলো। ভারত রেড চায়নাকে স্বীকৃতি দিল। পণ্ডিতজি গেলেন চীনে, চুয়েনলাই এলেন ভারতে। হিন্দি চীন ভাই ভাই হলো। সকলের মুখে হাসি ফুটল। চুয়েনলাই এলেন শান্তিনিকেতনে। বিশেষ একটা ব্যক্তিত্বপূর্ণ হৃদয়বান পুরুষ। হাসি গল্পে আচরণে জয় করে নিলেন সকলকে। সহজভাবে মিশলেন সবার সঙ্গে। যেদিন শান্তিনিকেতন হতে যান, আমাদেরও কলকাতায় আসবার কথা। জোর করে সবাইকে তুলে নিলেন ট্রেনে নিজের কামরায়। প্রফেসরের সঙ্গে তানওয়েন চামেলিও এসেছিল স্টেশনে সি অফ করতে। চামেলি তানওয়েনকেও হাত ধরে তুললেন কামরায়। খালি পায়ে এসেছে তারা স্টেশনে। খালি পায়ে আমরা অনেকেই থাকি আশ্রমে। জুতোর তত প্রয়োজন বোধ রাখি না। কিন্তু শহরে কি করে খালি পায়ে চলা যায়? পরনে তাদের মিলের সাদা শাড়ি শুধু। দ্বিতীয় বস্ত্র সঙ্গে নেই। নেই জামা, জুতো, পেটিকোট, সাবান, চিরুনি, টুথব্রাশ। তানওয়েন চামেলি করুণ মুখে তাকায় আমার দিকে। স্বামী হাসছেন কাণ্ড দেখে। চুয়েনলাই বুঝলেন, সঙ্গে তার অতি বিশেষ বিশেষ ব্যক্তি ছিলেন কয়েকজন। তাঁদেরই একজনকে বললেন এমব্যাসিতে নিয়ে এদের তুলতে, আর সব কিছু গুছিয়ে দিতে, যেন কোনো অসুবিধা না হয় দুটি বোনের। শান্তিনিকেতন থেকে হাওড়া এলাম যেন হু হু করে। সারাক্ষণ চা, বাদাম, কেক, মিষ্টি, নোনতা, হরেক রকম খাবার খেতে খেতে সবাই মিলেই খাচ্ছি, হাসছি, গল্প করছি। তারই মধ্যে চুয়েনলাই বারে বারে মুখ তুলে বাইরের মাঠঘাট দেখেছেন। বললেন, এখানে মাটি খুব ভালো, মাঠ আর পাহাড় একসঙ্গে আছে, আমাদের দেশে তা নেই। সেদিনে ট্রেন জার্নি ভুলবার নয়। ভুলবার নয় চুয়েনলাইয়ের সহজ আন্তরিকতা। মেয়ে দুটিকে কত সহজে, কত স্নেহে সঙ্গে নিয়ে এলেন। অনেক বিশেষ বিশেষ ভূমিকা আছে চুয়েনলাইয়ের, কিন্তু তার এই ভূমিকাটি যতখানি হৃদয়গ্রাহী ঘটনা, তার তুলনা কম। মাদাম চিয়াংকাই শেক, চুয়েনলাই, ওরা এসেছিলেন গুরুদেব চলে যাবার পর। গুরুদেব থাকতে এসেছিলেন জাপানি কবি নগুচি। সেই বোধহয় বিদেশিদের মধ্যে শেষ। আম্রকুঞ্জে তার সংবর্ধনা হলো। মনে আছে মাটির বেদিতে নগুচি পিছন দিকে পা মুড়ে বসেছিলেন। আম্রকুঞ্জের আলো ছায়ায় যেন স্থির একটি মূর্তি। বড় সুন্দর লাগছিল দেখতে।
অবনীন্দ্রনাথ বলেছিলেন, রবিকার পরে যারা যারা আসছেন আশ্রমে, যে যে উৎসব অনুষ্ঠান হচ্ছে তা সব লিখে রাখো, পরে খুব দরকারি জিনিস হবে। কিন্তু তা আর লিখে রাখা হয়নি। সব কিছু নিয়ে যেন ভেসে চলে এসেছি। কোনো চড়াই গিয়ে একটু থামিনি, একটু রোদ পোহাইনি। দোষ করেছি।